হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের যে সিক্স সেমিস্টারের হিস্ট্রি ডিএসসি বি2 পেপারটি আছে, তো সেই ডিএসসি বি2 পেপারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন, বাণিজ্যিক বিপ্লব বলতে কী বোঝো। তো এই প্রশ্নটি যে 5 মার্কসের প্রশ্ন আলোচনা করবো, তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও, এরকম নোটস এবং সাজেশান সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের এই যে প্রশ্নটি আছে বাণিজ্যিক বিপ্লব, তার উত্তর দেখো তোমাদের। ষোড়শ এবং সপ্তদশ শতকে ইউরোপে বাণিজ্য বিপ্লব ছিল একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যুগে বহির্দেশীয় ভৌগোলিক এবং ঔপনিবেশিক বিস্তার এবং ইউরোপে প্রচুর পরিমাণে সোনা আমদানির ফলে ইউরোপীয় বাণিজ্যে বৈপ্লবিক রূপান্তর ঘটেছিল, অর্থাৎ বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল। নতুন বাণিজ্য ও সমুদ্রপথ আবিষ্কার এবং দক্ষিণ আমেরিকার সোনা ষোড়শ শতকে ইউরোপে এবং তার পরবর্তী যুগে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও বাণিজ্যিক রীতিনীতির প্রকৃতি নির্ধারণ করেছিল। এই যুগের বাণিজ্যের উল্লেখযোগ্য পরিবর্তনগুলি ছিল আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার, আঞ্চলিক বাণিজ্যের অবসান, মহাসাগরীয় বাণিজ্য, প্রধানত আটলান্টিক ও ভারত মহাসাগরীয় বাণিজ্য 1550 থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপে এবং বিশেষত হল্যান্ড ও ইংল্যান্ডে আন্তর্জাতিক বাণিজ্যের উন্নতি, বিনিময় প্রথা এবং ব্যাংকিং ব্যবস্থার প্রসারকে অর্থনৈতিক ইতিহাসবিদগণ বাণিজ্য বিপ্লব বলে অভিহিত করেছেন। এই ছিল তোমাদের ফার্স্ট প্যারা। নেক্সট দেখো পরের প্যারা তোমাদের। ষোড়শ শতকের এই বাণিজ্য বিপ্লব হঠাৎ করে ঘটেনি। মধ্যযুগ থেকে ইউরোপে যে দীর্ঘকালীন ব্যাপী মন্দা চলেছিল, নানা ঘটনার ঘাত প্রতিঘাতে ষোড়শ শতকে তা অবসান ঘটেছিল। মধ্যযুগে যে সমস্ত ঘটনা বাণিজ্যিক অবনমনের জন্য দায়ী ছিল, তার মধ্যে অন্যতম হল মারাত্মক প্লেগ মহামারী, যা ইউরোপে ব্ল্যাক ডেথ নামে পরিচিত ছিল। এই বিধ্বংসী মহামারীর ফলে ইউরোপের জনসংখ্যা 12% থেকে 60% হ্রাস পেয়েছিল। ওর সঙ্গে জনসংখ্যা হ্রাসের সঙ্গে সঙ্গে কৃষি, শিল্প, বাণিজ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল এবং কৃষি ও শিল্পজাত পণ্যের উৎপাদনও যথেষ্ট কমে গেছিল। তবে প্লেগের প্রকোপ কমে গেলেই জনসংখ্যা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে এবং কৃষি ও শিল্পের মতো বাণিজ্যিক ক্ষেত্রেও এক প্রকার পুনর্জীবন লক্ষ্য করা যায়। নেক্সট দেখো তোমাদের পরের প্যারা। ষোড়শ শতকের প্রথম দিকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, চরম খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট বিপর্যয় তেমনভাবে ঘটেনি। প্রধানত এই কারণেই আলোচ্য পর্বে ইউরোপীয় জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই জনসংখ্যা বৃদ্ধির হার 1620 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় অক্ষুণ্ণ ছিল। এই প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখেই একদিকে যেমন শিল্প উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, অন্যদিকে আবার ইউরোপীয় বাণিজ্যের পরিমাণও বৃদ্ধি পেয়েছিল। নেক্সট দেখো তোমার লাস্ট এবং শেষ প্যারা। পঞ্চদশ শতকের প্রায় শেষ পর্বে পশ্চিম ইউরোপীয় বাণিজ্যের ক্ষেত্রে ভূমধ্যসাগরের গুরুত্ব ছিল অপরিসীম, কিন্তু এই গুরুত্ব ষোড়শ শতকের অন্তিম পর্বে অনেকটাই কমে যায়, কারণ এই যুগে অর্থনৈতিক ভারসাম্য উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে সরে যায়। ইতিপূর্বে বাণিজ্যিক রূপান্তরের ক্ষেত্রে নতুন বাণিজ্য পথ এবং দক্ষিণ আমেরিকার সোনার ভূমিকার কথা বলা হয়েছে। এই সময় স্পেন এবং অন্যান্য ইউরোপীয় বণিকরা ব্যাপক পরিমাণে সোনা এবং রূপা স্পেন এবং ইউরোপের অন্যান্য দেশে আমদানি করে। এই সময় পণ্যদ্রব্যের উৎপাদন যে হারে বৃদ্ধি পেয়েছিল, ইউরোপের বাজারে স্বর্ণ ও রৌপ্য খণ্ডের যোগান তার চেয়ে অনেক বেশি হারে বৃদ্ধি পেয়েছিল। প্রধানত এই কারণেই ইউরোপীয় মহাদেশে ব্যাপক মুদ্রাস্ফীতি ঘটেছিল। এই মুদ্রাস্ফীতি একদিকে যেমন মূল্য বিপ্লব ঘটিয়েছিল, তেমনি অন্যদিকে এই প্রক্রিয়া বাণিজ্য বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। তো এই ছিল তোমাদের ডিএসসি বি2 জি হিস্ট্রি, তোমাদের সিক্স সেমিস্টারের যে পেপারটি আছে জেনারেল পেপারের, সেই পেপারের একটি 5 মার্কসের উত্তর তোমার সাথে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো,
আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের এভাবেই পার্ট টু পার্ট 5 মার্কস, 10 মার্কস এবং 20 মার্কসের তোমাদের কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের কিন্তু আলোচনা করব। তো আজকের মতো এটুকুই।